শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় কার্যপত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা একটা ছোট অঙ্ক করেছি কার্যপত্র সংক্রান্ত। তো আজকে আমরা 10 ঘোড়া কার্যপত্রের ফুল অঙ্ক করতে যাচ্ছি এবং একই সাথে আরও কিছু সমন্বয় জাবেদাও আমরা আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা মাত্র 3টি অ্যাডজাস্টিং এন্ট্রিজ সম্পর্কে আলোচনা করেছি। ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট নিউ অ্যান্ড ডিফারেন্ট adjusting entries. After the end of this class, you will be able to solve the mathematical problem of 10 column worksheet, and you will also be able to write down the adjusting journals, inshallah. So be attentive and be with me with the until the end of this class. শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে একটা উদ্দীপক চলে আসছে। আশা করি তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ। একটি রেওয়া মিল চলে আসছে। আমরা রেওয়া মিলটি দেখি। এখানে একটি কোম্পানি রেওয়া মিল দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রেওয়া মিলটি দেখতেই পাচ্ছ। তো আমরা দেখি, জনাব আফনান এর রেওয়া মিল 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। প্রাপ্য হিসাব আছে 70,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকা, বিক্রয় আছে 2,50,000 টাকা, অগ্রিম বীমা 24,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য 60,000 টাকা, পণ্য ক্রয় 1,10,000 টাকা, বেতন 16,000 টাকা, পরিচালনা খরচ 40,000 টাকা, মূলধন 67,000 টাকা। ডেবিট পাশের মোট যোগফল 3,20,000, ক্রেডিট পাশের যোগফল 3,20,000। অন্যান্য তথ্যাবলী: 1. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 40,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকায় বৃদ্ধি করতে হবে, পরিচালন খরচ বকেয়া আছে 10,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় এখনও হিসাবভুক্ত হয়নি 10,000 টাকা, বিমা খরচ প্রতি মাসে 1,500 টাকা, বেতন 8,000 টাকা বকেয়া আছে। করণীয়: একটি সমন্বয়, উপরোক্ত লেনদেনগুলোর সমন্বয় দাখিলা দাও। আর গ নম্বরে হলো একটি 10 ঘোড়া বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত। তো প্রথমেই আমরা শিক্ষার্থী বন্ধুরা সমন্বয় জাবেদা সম্পর্কে জানবো। তো আমরা সমন্বয় জাবেদা যদি দেখি, প্রথম সমন্বয় জাবেদাটা আমাদের আছে, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 40,000 টাকা। তো লাস্ট ক্লাসে তোমরা দেখেছো যে সমাপনী মজুদ পণ্যের জাবেদা দুইভাবে লেখা যায়। একটা হলো সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর ক্রেডিট হিসাবে আমরা ক্রয়কে ক্রেডিট করতে পারি অথবা বিক্রিত পণ্যের ব্যয়কেও আমরা ক্রেডিট করতে পারি। দুইটাই করা যায়। ক্রয়কেও তোমরা ক্রেডিট করতে পারো, আবার বিক্রিত পণ্যের ব্যয়কেও তোমরা ক্রেডিট করতে পারো। দুইটা করলেই হবে। তো এখানে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পেয়েছে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। তো পরের জাবেদাটা যদি আমরা দেখি, অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা, অনাদায়ী পাওনা সঞ্চিতির দ্বারা দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না, সেই অংশ বা সেই টাকাটাকে হিসাবভুক্ত করা হবে। এখানে অনাদায়ী পাওনা ব্যয় বৃদ্ধি পাবে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি একটি প্রতি সম্পদ, অনেকটা দায়ের মতো, তবে দায় না, সম্পত্তির মূল্য কমাই দেবে। তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট আর অনাদায়ী পাওনা ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট। পরের লেনদেন দেখি, পরিচালনা খরচ বকেয়া আছে 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, পরিচালন খরচ, যেটাকে বলি অপারেটিং এক্সপেন্স, খরচ বৃদ্ধি পেলে অবশ্যই ব্যয় বৃদ্ধি পায়, তাই পরিচালনা খরচ হিসাব ডেবিট। আর খরচ বকেয়া থাকলে দায় সৃষ্টি হয়। তোমাদের আমি হয়তো লিখে দিয়েছিলাম, তোমরা হয়তো মনে আছে, আমি আবারও লিখে দিচ্ছি। ব্যয় যদি বকেয়া থাকে সেটা দায় হয়ে যায়, আর আয় যদি বকেয়া থাকে সেটা শিক্ষার্থী বন্ধুরা সম্পদ হয়ে যায়। অন্যদিকে ব্যয় যদি অগ্রিম দেওয়া হয় তাহলে সেটা সম্পদ হয়, আর আয় যদি অগ্রিম হয়, যেটাকে আমরা বলি অনুপার্জিত আয়, সেটা দায় হয়ে যায়। বিষয়টা তোমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে পরিচালনা খরচ বকেয়া আছে, প্রদেয় পরিচালনা খরচ এটি দায় বৃদ্ধি পেয়েছে, তাই ক্রেডিট। চলে যাই পরের লেনদেন, বাকিতে পণ্য বিক্রয় এখনো হিসাবভুক্ত হয়নি, এটাকে বলা হয় অলিখিত বিক্রয়। এর দ্বারা আয় যেরকম বাড়বে, দেনাদার বা সম্পদ বাড়বে, তাই দেনাদার সম্পদ বৃদ্ধি পাওয়ায় প্রাপ্য হিসাব ডেবিট, আর আয় বৃদ্ধি পেয়েছে মানে বিক্রয় হিসাব ক্রেডিট। পরের লেনদেনটা দেখি,
বিমা প্রতি মাসে খরচ হয় 1500। তাহলে এক মাসে যদি 1500 টাকা খরচ হয়, শিক্ষার্থী বন্ধুরা, এক মাসে 1500 টাকা যদি খরচ হয়, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এক মাসে যদি 1500 টাকা খরচ হয়, তাহলে তোমার বছরে খরচ হচ্ছে কত? আমরা অঙ্ক করতেছি 12 মাসের, তার মানে বছরে খরচ হচ্ছে আমার 18,000 টাকা। তোমাকে এখানে বলছে যে এক মাসের কথা, এক মাসে 1500 টাকা খরচ হয়, তাহলে বিমা খরচ হিসাব ডেবিট আর অগ্রিম বিমা হিসাব ক্রেডিট 18,000 টাকা। আর তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে, আমি আবারও বলি, সেটা হলো রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে ব্যয়কে হাইলাইট করতে হবে। যে রেওয়া মিলে সম্পদ আছে, রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে ব্যয়কে হাইলাইট করতে হয়, আর রেওয়া মিলে যদি ব্যয় থাকে সেক্ষেত্রে সম্পদকে হাইলাইট করতে হয়। তো এখানে আমাদের বিমা খরচ হবে কারণ সম্পদ আছে, অগ্রিম বিমা আছে রেওয়া মিলে, তাই সম্পদকে আমরা হাইলাইট করলাম। আর যেহেতু এখানে খরচ হয়েছে, বিমা খরচ হিসাব ডেবিট, আর অগ্রিম বিমা সম্পদ হ্রাস পাবে, কারণ বিমা প্রতি মাসে খরচ হওয়া মানে তোমার সম্পদটা হ্রাস পেয়েছে। পরের লেনদেন দেখি, বেতন 8,000 টাকা বকেয়া আছে। বেতন একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর ব্যয় বকেয়া থাকলে ক্রেডিট হয়। মাত্র বললাম যে ব্যয় বকেয়া থাকলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? ক্রেডিট, মানে দায় হয়ে যায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো প্রত্যেকটা সমন্বয়ের সাথে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা জাস্ট এখানে যে লেনদেনটা আছে ওই লেনদেনটা লিখি জাস্ট বলবা হিসাবভুক্ত হলো বা সমন্বয় করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কার্যপত্র তৈরি করব। তো কার্যপত্র তৈরি করার ক্ষেত্রে আমরা 10 গড়া কার্যপত্র তৈরি করব। আমাদের প্রথমে রেওয়া মিল দরকার। তো আমরা দেখবো যে আমাদের কয়টা আইটেম এখানে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দুইটা আমরা এক্সট্রা কাটতে পারি। তার মানে কম বেশি আমরা যদি 17টা ঘর কাটি, 16-17টা ঘর কাটলেই আশা করি আমাদের কাজ চলে যাবে। তাহলে চলো আমরা রেওয়া মিলের থেকে চলে যাই আমাদের কার্যপত্র তৈরির ঘরে। যেহেতু জায়গা একটু বেশি লাগবে, উপরে আমি হেডিং লেখার জন্য জায়গা কম রাখলাম। একটু শর্ট করেই আসলে করতে হবে, কারণ জায়গা কিন্তু সংকুলন হওয়া কঠিন হয়ে যাবে আজকের অঙ্কে। আজকের অঙ্কটা মোটামুটি বলা যায় বড় অঙ্ক। মাঝখান বরাবর আমরা ভাগ করে দেব ডেবিট এবং ক্রেডিট করার জন্য। এরপর আমরা 5টা ঘর নেব। 1 2 3 4 5। এটা অবশ্যই স্কেল দিয়ে মোটামুটি একটা মাপের মতো নেওয়ার চেষ্টা করবে। একেবারে 100-100 হবে বিষয়টা তেমন না, চেষ্টা করবে যে কাছাকাছি একটা ভালো কার্যপত্রের ছক যেন হয়। অবশ্যই স্কেল ব্যবহার করবা, তাহলে তোমার সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। স্কেল ব্যবহার করলে সমস্যা থাকার কথা না। তো প্রত্যেকটা ঘরকে এখন আবার 2টা করে ঘরে আমরা ভাগ করব, তাহলে আমাদের 10 গড়া কার্যপত্র মূলত হয়ে যাবে। তো কার্যপত্রের ক্ষেত্রে এই ঘরটা কাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার এক স্টুডেন্ট বলেছিল যে স্যার, পরীক্ষার হলে যদি এরকম এত ঘর কাটতে হয়, জাবেদা খতিয়ান নগদান, আমাদের যদি কিছু ঘর কাইটা দিত তাহলে তো সুবিধা হইতো। ছেলেটা খারাপ বলে নাই। যাই হোক, আমরা এখানে 17টার মতো ঘর দেখছিলাম। মোটামুটি একটু ছোট ছোট করেই কাটতে হবে, না হলে আসলে জায়গায় ধরবে না। তো ওই ছাত্র কিন্তু খারাপ বলে নাই, এত এত ঘর আঁকতে হয়। আসলে পরীক্ষার হলে যদি আমাদের এই ঘরগুলো কাটা থাকতো খারাপ হইতো না, কারণ অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা
অঙ্কের হিসাব মিলাইতে মিলাইতে জীবনের হিসাব মেলে না। আমার এক ছাত্র বলেছিল যে সারাদিন লাখ লাখ টাকার হিসাব করে বিকালে মানিব্যাগে টাকা থাকে না একটা সিঙ্গারা বা চা খাওয়ার, বুঝতে হবে সে অ্যাকাউন্টিং স্টুডেন্ট। হা হা হা। তো যাই হোক, ঘর আঁকা আসলে কঠিন কাজ, তারপরও আমি সেই কঠিন কাজটাই করতেছি, চেষ্টা করতেছি আর কি। কার্যপত্রে আসলে অঙ্ক করার জন্য আমাদের টাইম একটু মাথায় রাখতে হবে। আসলে হিসাব বিজ্ঞানের সব অঙ্ক করার জন্যই টাইমের একটা বিষয় আছে, টাইমটা মাথায় রাখতে হবে। টাইমটা একটা ফ্যাক্ট। আচ্ছা দেখি কয়টা হলো। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭, মোটামুটি চলবে বলা যায়। ওকে, তাহলে আমরা ঘরগুলোয় নামধাম লেখা শুরু করি। প্রথম ঘর হলো হিসাবের নাম, পরেরটা হলো রেওয়া মিল, রেওয়া মিলের পর হলো সমন্বয়, সমন্বয়ের পর হলো সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ রেওয়া মিল এবং সমন্বয়ের যৌথ মালিকানাধীন যৌথ প্রযোজনা যেটা হয়। এর পরের ঘর হলো আয় বিবরণী, আর শেষ ঘরটা হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর এখানে একটা ঘর হবে ডেবিট। এটা আমি একটু ইংলিশে লিখতেছি আজকে, তোমরা অবশ্যই বাংলায় লিখবা, কারণ বাংলায় লিখতে গেলে জায়গায় আমার এখানে মনে হয় ধরবে না, এই কারণে আমি ইংলিশে লিখে দিলাম। অবশ্যই তোমরা এটা বাংলায় লিখবা। ওকে, তাহলে আমরা মোটামুটি লিখলাম। এখন আমাদের আইটেমগুলো লিখতে হবে। এটা তোমরা একটা স্ক্রিনশট দাও শিক্ষার্থীরা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে সুবিধা হবে, কারণ অনেক আইটেম, বুঝতেই পারছো। বুঝতেই পারছো যে আমাদের এখানে অনেক আইটেম, তাই আস্তে আস্তে সাবধানে আমাদের আইটেমগুলো লিখতে হবে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে আমরা লেখা শুরু করি। প্রথম আইটেমটা আমাদের প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব টাকা আছে আমাদের ৭০,০০০। নেক্সট হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট পাশে আছে আমাদের ৩,০০০। এরপর হলো বিক্রয়। বিক্রয় আমাদের ক্রেডিট আইটেম, এগুলো সব রেওয়া মিলে দেওয়া আছে, আমরা জাস্ট রেওয়া মিল থেকেই তুলতেছি, তোমাদের আমি স্ক্রিনশট নিতে বলছিলাম আগেই। ২,৫০,০০০। অগ্রিম বীমা ২৪,০০০ আছে, অগ্রিম বীমা একটা সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য ৬০,০০০।
আচ্ছা, এরপর আছে পণ্য ক্রয় 1,10,000, এটা একটা ব্যয়। এরপর আছে বেতন 16,000। এরপর হলো পরিচালন খরচ আছে 40,000। এগুলো সব রেওয়া মিলে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, আমরা সেগুলোই তুলছি। আর শেষে আছে মূলধন 67,000। ওকে, রেওয়া মিল আমাদের তোলা শেষ শিক্ষার্থী বন্ধুরা। রেওয়া মিল যে কয়টা আইটেম আছে রেওয়া মিল আমরা তুলে ফেলছি। এখন আমাদের তুলতে হবে সমন্বয়, অর্থাৎ এখন আমাদের যে কাজটা করতে হবে এই ঘরের আইটেম তুলতে হবে, অর্থাৎ সমন্বয়। তো এই ঘরের আইটেমটা আমরা সমন্বয় জাবেদা থেকে পাবো। আমরা সমন্বয় জাবেদা তৈরি করছি। এই যে সমন্বয়ের জাবেদা, আমরা এই যে সমন্বয় জাবেদা, এগুলো আমরা তুলব। সমাপনী মজুত পণ্য আছে, ক্রয় আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, পরিচালনা খরচ, প্রদেয় পরিচালনা খরচ, প্রাপ্য হিসাব, বিক্রয়, এই সকল আইটেম তুলব। তবে দেখতে হবে যে আইটেমগুলো আমাদের রেওয়া মিলের ভিতরে আছে, যেমন ক্রয় রেওয়া মিলের ভিতরে আছে, এটার জন্য নতুন করে তুলতে হবে না। আমি যদি বলি ক্রয় এটা আছে, এটা তুলতে হবে না। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাও আমাদের আছে, পরিচালনা খরচ এটাও আমাদের আছে, প্রাপ্য হিসাব বিক্রয় দুইটাই আছে, বিমা খরচটা আমাদের লাগবে, আর প্রদেয় বেতন আমাদের লাগবে। তার মানে এখানে অনেকগুলো আইটেম কিন্তু অলরেডি আমাদের আছে, ঠিক আছে, অলরেডি আছে, আর বাকিগুলো আমাদের আর কি তুলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেগুলো তুলি আর কি। তাহলে প্রথমেই আমাদের যেটা তুলতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সমাপনী মজুত পণ্য। এটা আমি অন্য কালার দিলাম জাস্ট বোঝার জন্য। আগেরটা তো ডিপ মেরুন দিছিলাম, এটা হলো নীল দিলাম আর কি। সমাপনী মজুত পণ্য 40,000 এবং এটা বসবে সমন্বয়ের ডেবিট পাশে। এই হলো আমাদের সমন্বয়ের ঘর, 40,000। সমাপনী মজুত পণ্য ডেবিট, আর ক্রয় হিসাব ক্রেডিট ছিল, ক্রয় নামের আইটেম আমাদের আছে, ক্রয়ের ক্রেডিট পাশে বসাইলাম। পরের আইটেমটা হলো আমাদের অনাদায়ী পাওনা ডেবিট। অনাদায়ী পাওনার কোনো ঘর নাই, যে ঘর থাকবে না সেটা আমাদের লিখতে হবে আর কি। অনাদায়ী পাওনা ডেবিট, সমন্বয় ডেবিট পাশে বসবে 5,000। অনাদায়ী পাওনা 5,000 সৃষ্টি করতে বলছে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, সেটার ক্রেডিট পাশে বসবে। নেক্সট হলো পরিচালন খরচ। পরিচালন খরচ নামের একটা আইটেম আমাদের মেবি আছে, হ্যাঁ, পরিচালনা খরচ 10,000। আর একটা নতুন আইটেম আসবে, সেটা হবে প্রদেয় পরিচালন খরচ, প্রদেয় পরিচালন ব্যয়। খরচ না লিখে আমরা ব্যয় লিখলাম জাস্ট এটা ধরানোর জন্য। এটার ক্রেডিট পাশে হলো 10,000। এরপর হলো আমাদের প্রাপ্য হিসাব ডেবিট 10,000। প্রাপ্য হিসাব আমাদের আইটেম আছে, আর বিক্রয় হিসাব ক্রেডিট 10,000। প্রাপ্য হিসাব 10,000 আর বিক্রয় হিসাব ক্রেডিট 10,000। এরপরের আইটেম হলো বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। তো বিমা খরচ আইটেমটা নাই, এটা আমাদের লিখতে হবে। বিমা খরচ হিসাব বা বিমা হিসাব, বিমা খরচও লেখা যায়, সমস্যা নেই। বিমা খরচ ডেবিট 18,000 আর অগ্রিম বিমা ক্রেডিট, ওই যে প্রতি মাসে যে বিমা অতিক্রান্ত হয়েছিল 1500 টাকা করে মেবি। শেষ আইটেম হলো বেতন ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। বেতন আমাদের আছে 8,000 ডেবিট, আর প্রদেয় বেতন এই আইটেমটা আমাদের নাই, বকেয়া বেতন আর কি। প্রদেয় বেতন মানে বকেয়া বেতন, তুমি ইচ্ছা করলে বকেয়া বেতন নামেও লিখতে পারো, বকেয়া বেতনও লিখতে পারো, সমস্যা নাই। বকেয়া বেতন হিসাব, ক্রেডিট পাশে 8,000। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমরা যেরকম আন্দাজ করছিলাম যে কটা ঘর লাগার সে কটাই হয়েছে। তাহলে আমরা একটা ঘর ফেলে দিতে পারি, একটা ঘর না, একটা ঘর ফেলে যাবে না, সব ঘরই রাখতে হবে। জাস্ট
নিচের ঘরটা আমরা একটু বড় করে দিতে পারি, একটা ঘর তো আমাদের রাখতেই হবে, তাই না? এটা তো আমরা গত ক্লাসে শিখেছি। তাহলে মোটামুটি আমরা এখানে সব আইটেম উঠাইলাম, রেওয়া মিল এবং সমন্বয়ের সব আইটেম উঠাইলাম। এখন আমাদের সমন্বিত রেওয়া মিল তৈরি করতে হবে। তো সমন্বিত রেওয়া মিল তৈরি করার ক্ষেত্রে তোমরা গত ক্লাসে শিখছো ডেবিট আইটেমের সাথে ডেবিট আইটেম হলে যোগ হয়। তো প্রাপ্য হিসাব ডেবিট আইটেম, এখানে প্রাপ্য হিসাব আবারও ডেবিট আইটেম হয়েছে, তার মানে প্রাপ্য হিসাব এখানে সমন্বয়ের ঘরে ৮০,০০০ হবে, ডেবিটে প্লাস। এরপর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট আছে ৩০০০, এখানে ৩০০০ ক্রেডিট আছে, আবারও ক্রেডিট হয়েছে, তার মানে ক্রেডিটও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার মাইনাসেও কি হবে শিক্ষার্থী বন্ধুরা? প্লাস। এরপর আছে বিক্রয় ক্রেডিটে প্লাস হবে, মানে বিক্রয় ২,৬০,০০০ হবে, ক্রেডিটের সাথে ক্রেডিট হইলে প্লাস হবে, ডেবিটের সাথে ডেবিট হইলে প্লাস। অগ্রিম বীমাটা আমরা যদি দেখি, অগ্রিম বীমা ডেবিট পাশে ছিল ২৪,০০০, কিন্তু এখানে আবার ক্রেডিট পাশে হয়েছে ১৮,০০০, তার মানে ডেবিট ক্রেডিট কাটাকাটি যাবে, থাকবে ৬,০০০, এবং এই ৬,০০০টা কোন পাশে বসবে? ডেবিট পাশে। কেন? কারণ অগ্রিম বীমা ডেবিট পাশটা বড়। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কোনো আইটেম নাই, তাই যা থাকবে ডেবিট পাশে ৬০,০০০ আছে, ডেবিট পাশে হবে। পণ্য ক্রয় ডেবিটে বেড়ে যাবে, পণ্য ক্রয় আমাদের আছে ১,১০,০০০, তো এখানে পণ্য ক্রয় আবার ক্রেডিট পাশে আছে, তার মানে পণ্য ক্রয়টা হ্রাস পাবে। পণ্য ক্রয় ডেবিট পাশে আছে ১,১০,০০০, আবার এইটা ক্রেডিট পাশে আছে, তার মানে ডেবিট ক্রেডিটে কাটাকাটি যাবে, ১,১০,০০০ থেকে ৪০,০০০ বাদ যাবে, ৭০,০০০ হবে, এবং এটা ডেবিট পাশে হবে কারণ ডেবিট পাশটা বড়। বেতন ডেবিটে ১৬,০০০ আছে, আবার এদিকে ৮,০০০ আছে, তার মানে বেতন ২৪,০০০ হবে, বেতন বেড়ে যাবে। পরিচালনা খরচ ৪০,০০০ ডেবিট পাশে ছিল, আর এখানে হলো ক্রেডিট পাশে ১০,০০০। পরিচালন খরচটা আমরা এখানে একটু ভুল লিখছি, মেবি এটা এই পাশে হবে শিক্ষার্থী বন্ধুরা, কারণ পরিচালনা খরচ ডেবিট ছিল। আমাদের সমন্বয় জাবেদাটা কি ছিল? আমরা একটু সমন্বয় জাবেদাটা দেখে আসি। পরিচালনা খরচের সমন্বয় জাবেদাটা আমাদের কি ছিল? এই যে পরিচালনা খরচ ডেবিট ১০,০০০, প্রদেয় পরিচালনা খরচ ক্রেডিট ১০,০০০। তাহলে পরিচালনা খরচ ডেবিট ১০,০০০ আর প্রদেয় পরিচালনা খরচ ক্রেডিট 10,000। ওকে, তাহলে পরিচালনা খরচ 40,000 আছে, আরো 10,000 হয়েছে, তার মানে এটা ডেবিটে বেড়ে যাবে, প্লাস হয়ে যাবে 50,000। সমাপনী মূলধনের সাথে কোনো আইটেম নাই, ক্রেডিটেরটা ক্রেডিট ঘরেই বসবে। সমাপনী মজুদ পণ্যের সাথেও কোনো আইটেম নাই, তাই 40,000 ডেবিট জায়গায় হবে। অনাদায়ী পাওনার সাথেও কোনো আইটেম নাই, ডেবিট জায়গায় হবে। প্রদেয় পরিচালনা খরচের সাথে কোনো আইটেম নাই, ক্রেডিট ছিল, ক্রেডিট পাশেই থাকবে। বীমা খরচ শিক্ষার্থী বন্ধুরা, বীমা খরচ ডেবিট পাশে ছিল, এটার সাথে কোনো আইটেম নাই, এটা ডেবিট পাশে হবে। আর বকেয়া বেতন ক্রেডিট ছিল, এটার সাথেও কোনো আইটেম নাই, তাই ক্রেডিট পাশেই থাকবে। তো এখন আমাদের কাজ হইল দুই পাশের যোগফল নামানো। তো আমরা আগে জেডটা টানি, আমরা জেডটা টেনে নেই। ওকে, জেড টেনে নিয়েছি। এখন রেওয়া মিলের যোগফলটা আমরা সরাসরি নামাইতে পারি, কারণ রেওয়া মিলের যোগফলটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। রেওয়া মিলের যোগফল আমাদের ছিল 3,20,000। দুই পাশে আমাদের 3,20,000। অনেক বোকা কিন্তু রেওয়া মিলটাও যোগ করে ফেলবে, বোকা যারা আছে,
কিন্তু তুমি যদি বোকা না হও, রেওয়া মিলটা তোমার করার কোনো দরকার নাই, কারণ রেওয়া মিলটা তোমার কিন্তু প্রশ্নে দেওয়াই আছে। এই বোকামিটা করো না। রেওয়া মিলটা কিন্তু আমাদের দেওয়াই আছে, তাই এই বোকামিটা করো না। শিক্ষার্থী বন্ধুরা, রেওয়া মিলটা আমাদের দেওয়া আছে, তাই রেওয়া মিলটা আর করার দরকার নেই। ওকে, এখন আমরা সমন্বয়ের ঘরের যোগফলটা নামাই। সমন্বয়ের ঘরের ডেবিট পাশে আমাদের আছে 10,000, 8,000, 10,000, 45,000, 5,000, 18,000। তাহলে আমরা আবারও দেখি 10,000, 8,000, 10,000, 8,000, 10,000, 40, 5, 8, 40,000, 5,000, 8,000। তার মানে এখানে আমাদের 91,000 হয়। আমরা বসাই 91,000। এখন ক্রেডিট পাসটা আমরা দেখি। সমন্বয়ের ক্রেডিট পাসটা 5,000, 10,000, 18,000, 40,000, 10,000, 8,000। এইটাও আমাদের 91,000ই হয়েছে। ওকে, এখন আমরা সমন্বিত রেওয়া মিলের ডেবিট পাস এবং সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাসটা দেখব। সমন্বিত রেওয়া মিলের ডেবিট পাসে আমাদের আছে 80,000, 6,000, 60,000, 70,000, 24,000, 50,000, 40,000, 5,000, 18,000, 3,53,000 হয়। এখন আমরা ক্রেডিট পাসটা দেখি। সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাসটা দেখি। সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাসটা আমরা দেখি। ক্রেডিট পাসে আছে 8,000, 2,60,000, 67,000, 10,000, 8,000। এখানেও আমাদের 3,53,000ই হয়। এখন আমরা তোমাদেরকে বলছি যে একটা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে। একটা ঘর আমরা কি করব? ফাঁকা রাখবো। কেন? এই ঘরে আমাদের নিট লাভ বা নিট ক্ষতি হবে। এই ফাঁকা ঘরটা আমাদের কি হবে? নিট লাভ বা নিট ক্ষতি হবে। নিট লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। ঠিক আছে? তো এইটা আমরা পরে যাচ্ছি। আগে আমরা সমন্বিত রেওয়া মিল থেকে আইটেমগুলো সামনে বসাই। আমরা উপরে হেডলাইনটা অবশ্য দেই নাই। উপরে আমাদের হেডলাইনটা দেই নাই, একটু সংক্ষেপে লিখে দেই। জনাব আফনানের কার্যপত্র, সংক্ষেপে লিখে দিলাম আর কি। আর তারিখটা হলো 2015 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আচ্ছা, এখন আমি এটা একটু সরাই নেই, এখানে রাখি। তো তোমাদেরকে বলছিলাম, গত ক্লাসেই হয়তো বলেছিলাম, তোমরা মনে আছে বিষয়টা তোমাদের, যে আয় বিবরণীর ডেবিট পাসটা হবে ব্যয়, আর আয় বিবরণীর ক্রেডিট পাসটা হবে আয়। অন্যদিকে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাস হলো উৎস, আর আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাসটা হলো দাম। অর্থাৎ আমরা যদি বলি, শিক্ষার্থী বন্ধুরা, এই যে আয় বিবরণীর ডেবিট পাস, এখানে বসবে ব্যয় জাতীয় আইটেম, আর আয় বিবরণীর ক্রেডিট পাশে বসবে আয় জাতীয় আইটেম। অন্যদিকে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে বসবে উত্তোলন ও সম্পদ জাতীয় আইটেম, আর আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসবে দায় ও মূলধন জাতীয় আইটেম। এখন আমরা আইটেমগুলো দেখি। প্রাপ্য হিসাব, এটা কি জাতীয় আইটেম? অবশ্যই প্রাপ্য হিসাব একটা সম্পদ জাতীয় আইটেম। তাই আমি এটা একটু মার্ক করে দিচ্ছি, পরে আমি বসাচ্ছি। আর্থিক অবস্থার বিবরণীর
এটা যেহেতু আমাদের প্রাপ্য হিসাবে একটা সম্পদ, তাই সম্পদ পাশে বসবে। সম্পদ পাশটা কোনটা ছিল? আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশ। তাহলে এই টাকাটা চলে যাবে সম্পদ পাশে। আচ্ছা, এরপর অনাদায় পাওনা সঞ্চিতি, এটা হলো দায় মানে প্রতি সম্পদ, এটা ক্রেডিট পাশে যাবে। বিক্রয় হইল আয়, আয়ের ঘরে বসবে। অগ্রিম বীমা হলো সম্পদ, সম্পদ ঘরে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য হইল ব্যয়, আয় বিবরণী ডেবিট পাশে বসবে। ক্রয় হইল ব্যয়, আয় বিবরণী ডেবিট পাশে বসবে। বেতনও হইল ব্যয়, আয় বিবরণী ডেবিট পাশে বসবে। পরিচালনা খরচ, এটাও ব্যয়, আয় বিবরণী ডেবিট পাশে বসবে। মূলধন হলো দাম, দায় ও মালিকানা সত্ত্বের ঘরে বসবে। সমাপনী মজুত পণ্য সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশ মানে উৎসের ঘরে বসবে। অনাদায়ী পাওনা ব্যয়, এটা আয় বিবরণী ডেবিট পাশে বসবে। প্রদেয় পরিচালন ব্যয়, এটা দায় মানে দায়ের ঘরে বসবে, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে। বীমা খরচ, এটা ব্যয়, ডেবিট পাশে বসবে। বকেয়া বেতন, এটা দায়, তার মানে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আইটেমগুলা কোনটা কোন পাশে বসবে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা আইটেমগুলা বসাবো। যেহেতু আমি অলরেডি তোমাদের আইটেমগুলো বলে দিছি যে সমন্বিত রেওয়া মিলের আইটেমগুলো সামনের ঘরগুলোর যে কোনো এক ঘরে বসবে। সামনে কিন্তু আমাদের 4টা ঘর আছে। সামনে আমাদের কয়টা ঘর আছে? দেখো 4টা। এই 4টা ঘরের যে কোনো একটা ঘরে আমাদের এই সমন্বিত রেওয়া মিলের আইটেমগুলো বসবে। যদি আয় হয় তাহলে আয় বিবরণীর ডেবিট পাশে, যদি ক্রেডিট পাশে। যদি ব্যয় হয় তাহলে আয় বিবরণী ডেবিট পাশে। যদি উত্তোলন বা সম্পদ জাতীয় আইটেম হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে। আর যদি দায় বা মালিকানা সত্ত্ব হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে। তো যাই হোক, আমরা এখন আইটেমগুলা বসাই দিচ্ছি। প্রাপ্য হিসাব, এটা সম্পদ, সম্পদ পাশে বসাইলাম। অনাদায় পাওনা সঞ্চিতি, এটা দায় মানে আসলে দায় না, প্রতি সম্পদ, এটা দায় পাশে বসাইলাম। বিক্রয় হইল ক্রেডিট, আর্থিক আয় বিবরণীর ক্রেডিট পাশে যাবে কারণ বিক্রয় হইল আয়। অগ্রিম বীমা সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশ মানে উৎসের পাশে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য হলো একটা ব্যয়, তাই আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। পণ্য ক্রয়, পণ্য ক্রয়টাও হইল ব্যয়, আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। বেতন, বেতন হইল ব্যয়, আয় বিবরণীর ডেবিট পাশ মানে ব্যয় পাশে বসবে। পরিচালন খরচ, এটাও একটা ব্যয়, খরচ মানে তো ব্যয়, এটাও ডেবিট পাশে বসবে। মূলধন, এটা দামের ঘরে বসবে কারণ মূলধন হলো মালিকানা সত্ত্বের অংশ। সমাপনী মজুত পণ্য সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য হলো ব্যয় আর সমাপনী মজুত পণ্য হলো সম্পদ, মাথায় রাখবা। অনাদায়ী পাওনা, এটা ব্যয়, তাই আয় বিবরণী ডেবিট পাশে বসবে। প্রদেয় পরিচালনা খরচ, এটা হলো দায়, তাই দামের ঘরে বসবে, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে। বীমা খরচ, খরচ নাম থাকলেই সেটা বুঝতে হবে সেটা ব্যয়, তাই আয় বিবরণী ডেবিট পাশে, খরচ পাশে বসবে। বকেয়া বেতন, এটা দায়, তাই দায়ের ঘরে, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসবে। ওকে, তাহলে আমাদের আয়, ব্যয়, দায়, সম্পদ সব বসানো হয়েছে। এখন আমাদের দেখতে হবে আয় বিবরণীর ডেবিট পাশ বড় না আয় বিবরণীর ক্রেডিট পাশ বড়। সাধারণত আয় বিবরণীর ক্রেডিট পাশই বড় হয়। এখানেও দেখা যাচ্ছে আমাদের আয় বিবরণীর ক্রেডিট পাশ হলো 2,60,000, তার মানে আমাদের আয় বড়। তার মানে বড় যেটা সেটা আমরা আগে লিখি, 2,60,000, 2,60,000 আমরা লিখলাম। এখন আমাদের দেখতে হবে ব্যয় পাশে কত আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি আমাদের ব্যয় পাশে এই কয়টা আইটেম, তো আমরা যদি এই আইটেমগুলোকে যোগ করি তাহলে আমাদের ব্যয় পাশের আইটেমটা মূলত বের হবে। আমরা যদি দেখি এখানে আছে 60,000, 7,000, 24,000, 50,000, 5,000, 18,000, তার মানে 1,64,000। আচ্ছা, আমরা আবার একটু দেখি। আয় বিবরণী ডেবিট পাশে আছে 60,000, 70,000, 24,000,
50,000, 5,000, 18,000, 2,27,000। 2,27,000 হলো ব্যয়। তার মানে ব্যয় কম, আয় বেশি। আয় হলো 2,60,000। আয় আছে কত শিক্ষার্থী বন্ধুরা? আয় পাশে আছে 2,60,000, আর ব্যয় পাশটা কম 2,27,000। তার মানে আমরা বলতে পারি যে ব্যয়ের চেয়ে আয় বেশি। তার মানে আমাদের এখানে কি হবে? নেট লাভ হয়েছে। কি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? নেট লাভ। আমাদের এই অঙ্কটায় নেট লাভ হয়েছে, কারণ আমাদের কি আয়ের চেয়ে ব্যয় ছোট। তো নেট লাভটা আমাদের এই যে ফাঁকা ঘরটা, যেই ঘরটা আমরা ফাঁকা করে রেখেছিলাম, সেই ফাঁকা ঘরে এখন আমরা লিখতে পারি নেট লাভ। নেট লাভও হতে পারে, নেট ক্ষতিও হতে পারে। নেট লাভও হতে পারে, নেট ক্ষতি হতে পারে। তাহলে ফাঁকা ঘরের আর দরকার নাই, আর এইটারও দরকার নাই, কারণ দুই পাশের যোগফল এখন সমান হবে, 2,60,000 হবে। কারণ আমরা যদি ওই 33,000 টাকা এই ঘরে বসাই দেই, তাহলে দুই পাশের যোগফল সমান হবে 2,60,000, 2,60,000। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাজ হলো আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশ মিলাইতে হবে, দেখতে হবে দুই পাশের যোগফল সমান হয় কিনা। আমরা প্রথমে দেখি আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে আমাদের আছে 80,000, 6,000, 40,000, তার মানে 1,26,000 হয়। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশ আমাদের আসে 1,26,000। আর তোমাদের বলছিলাম যে নিট লাভে দাম বাড়ে, ক্ষতিতে উসকুস করে। লাস্ট ক্লাসটা যারা দেখছো, তার মানে এই যে নিট লাভ, এই নিট লাভটা কোন ঘরে বসবে? দামের ঘরে। আমি আবারও বলতেছি, নিট লাভে দাম বাড়ে, তার মানে নিট লাভ দামের ঘরে বসবে। আর যদি ক্ষতি হইতো, তাহলে ক্ষতিটা কোন ঘরে বসতো? ক্ষতিটা বসতো এই ঘরে, এই ঘরে বসতো ক্ষতিটা, এই ঘরে। যদি ক্ষতি হইতো, ক্ষতিতে উসকুস করে। তো আমাদের ক্ষতি হয় নাই, নিট লাভ হয়েছে। তার মানে নিট লাভ যে 33,000 হয়েছে, সেই টাকাটা আমরা দামের ঘরে বসাবো। এই হলো আমাদের দামের। তো এখন আমরা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশের যোগফল পাইছি। এখন আমরা যদি ক্রেডিট পাশটা যোগ করি আর্থিক অবস্থার বিবরণীর, ক্রেডিট পাশে আমাদের আছে 8,000, 67,000, 10,000, 8,000, আর হলো 33,000। তাহলে এই ঘরেও আমাদের যোগফল কত বের হয়েছে? 1,26,000 বের হয়েছে। 1,26,000। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর্থিক অবস্থার বিবরণীর দুইটা পাশ মিলে গেছে। আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশ আমাদের কি মিলে গেছে, অর্থাৎ 1,26,000, 1,26,000 দুই পাশই আমাদের মিলে গেছে। আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশ যদি মিলে যায়, তাহলে এটা দ্বারা কি প্রমাণ হয়? আমরা জানি A = L + OE, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশ যদি মিলে যায়, আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশ মিলে যাওয়ার, যদি মিলে যায়, এটা দ্বারা কি প্রমাণ হয়? এটা দ্বারা প্রমাণ হয় A = L + OE সমান আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আমি বিদায় নেব তোমাদের কাছ থেকে। তো আশা করি এই ক্লাসটা থেকে তোমাদের কার্যপত্রের বেসিকটা আরো ক্লিয়ার হয়ে গেল। আমরা কিন্তু দুইটা 10 ঘোড়া কার্যপত্র করেছি, লাস্ট ক্লাসে একটা করেছি এবং আজকের ক্লাসে একটা করেছি। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ 8 ঘোড়া কার্যপত্র তৈরি করব। আমাদের আরো দুই ধরনের কার্যপত্র আছে, একটা 8 ঘোড়া আর একটা হলো 12 ঘোড়া। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। তানজিরুল স্যার, রাব্বি স্যার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।